পাবনার দুটি আসনে নির্বাচন স্থগিত নিয়ে ইসি মাসুদের দাবি সঠিক নয় বলছে জনসংযোগ দপ্তর। অ্যাটর্নি জেনারেলের সাথে ইসি সচিবের বৈঠক। আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে তৎপর সরকার, ময়মনসিংহে প্রেস সচিব। ঘন কুয়াশায় কুমিল্লা, চট্টগ্রাম, মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঝরল 10 প্রাণ। আহত কমপক্ষে 35, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রামে 350 ভরি স্বর্ণ লুটের 4 দিন পর পুলিশের চাকরিচ্যুত এএসআই সহ 6 জনকে গ্রেপ্তার, 90 ভরি স্বর্ণ উদ্ধার। এবং ধর্মঘট প্রত্যাহার হলেও এখনো কাটেনি এলপি গ্যাসের সংকট। কিছু জায়গায় মিললেও বাড়তি দামেই কিনতে হচ্ছে সিলিন্ডার। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইয়া রাত্রি। পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত হওয়া নিয়ে ইসি রহমান এল মাসুদের দাবি সঠিক নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিবালয়ের জনসংযোগ দপ্তর। এর আগে সকালে ইসি মাসুদ গণমাধ্যমকে জানান, আপিল বিভাগের আদেশেই পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। হোসেন জাহিদ জানাচ্ছেন বাকিটা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গত বছরের 4 সেপ্টেম্বর এই সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করে। তাতে সাথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা 1 আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা 2 আসন চূড়ান্ত করা হয়। ওই গেজেটের এই দুটি আসন সংক্রান্ত অংশটুকুর বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। প্রাথমিক শুনানি শেষে ইসির গেজেটের অংশটুকু আইন বহির্ভূত ঘোষণা করে আদালত। একই সঙ্গে পাবনার সংসদীয় আসন দুটি আগের মতো পুনর্বহাল করে গেজেট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়। এরপর গত 24 ডিসেম্বর পাবনার আসন দুটি নিয়ে আগের সীমানা বহাল রেখে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। তবে সীমানা সংক্রান্ত এই বিষয়গুলো চূড়ান্ত মীমাংসা না হয় আসন দুটি নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত দেয় আপিল বিভাগ। মুঠোফোনে ইসি আব্দুর রহমান আল মাসুদ বিষয়টি নিশ্চিত করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে 1 ও 2 স্থগিত করা হয়েছে কোন পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না পর্যন্ত। তবে শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়, এই 2 আসনের নির্বাচন স্থগিতের খবরটি সঠিক নয়। হোসেন জাহিদ, এখন ঢাকা। ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছে, সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে না। নির্বাচনের সময় এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি যাতে না হয় সে ব্যাপারে সরকারকে সক্রিয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব আরও বলেন, আগামী নির্বাচনের গণভোটে নায়ের কোনো সুযোগ নেই। তারেক রহমানের রংপুর সফর বিষয়ে তিনি বলেন, এটি তারেক রহমানের ব্যক্তিগত সফর, এ সফর উত্তরাঞ্চলে এগিয়ে নিয়ে যাবে। এ সময় স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। যে গণভোটে আমরা নিজেরাই একই দিনে গণভোট এবং আপনার জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিলাম, সেভাবেই হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সরকার তৎপর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। সকালে ময়মনসিংহে মাজার পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। 2-1 লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা বললেও এখনও সকল রাজনৈতিক দলের জন্য তা সমান আছে বলে জানান তিনি। সকাল 10টায় ময়মনসিংহের বুড়া পীরের মাজার পরিদর্শনের পর গত বছরের জানুয়ারিতে হামলা ভাঙচুরের শিকার হযরত শাহ সুফি সৈয়দ কালু শাহ এর মাজার পরিদর্শন ও মোনাজাত করেন প্রেস সচিব। পরিদর্শন শেষে মাজারে হামলার নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ,
এই দেশ সকল ধর্ম বর্ণ মানুষের দেশ। এখানে সকলে যেন মিলেমিশে বসবাস করে, এটাই তার প্রত্যাশা। মাজারের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের মনোবল আগের তুলনায় বেড়েছে, মাজারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। লেভেল প্লেইং ফিল্ড দু একটা কথা বলেন, বাট আমরা দৃশ্যমান কোনো এমন কিছু দেখছি না যে এর জন্য মানে কেউ বলতে পারবেন যে দেশে লেভেল প্লেইং ফিল্ড নেই। আমরা মনে করছি পুরোপুরি লেভেল প্লেইং ফিল্ড আছে, এবং এটা সমস্ত ছোট পার্টির জন্য যেরকম বড় পার্টিগুলোর জন্য সেরকম। আমরা চাই সবাই দল বলে যে আমরা গণভোটে হা ভোট দিব এই জন্য যে আমরা যাতে বাংলাদেশে আর ফ্যাসিস্ট কোনো রাজত্বের কায়েম না হয়। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। 19 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথম উত্তরবঙ্গ সফর। 11 জানুয়ারি এই সফর শুরু হচ্ছে টাঙ্গাইলে মাওলানা ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে। তুমুল উচ্ছ্বাসে তারই প্রস্তুতিতে ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা। কাউসার আহমেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন বিস্তারিত। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে গেল বছরের 25 ডিসেম্বর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 11 জানুয়ারি থেকে ঢাকার বাইরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তালিকায় প্রথম কর্মসূচি টাঙ্গাইলে উপমহাদেশের কিংবদন্তি রাজনীতিক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত। তার আগমন ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস। 1-2 বছর আগেও চিন্তা করতে পারতাম না, যদি 24-এর গণঅভ্যুত্থান না হয়তো। এটা সকলের জন্য অবশ্যই মানে এটা অনুপ্রেরণা। আমাদের দেশ নায়ক তারেক রহমান এখানে যে আসবে, আমরা টাঙ্গাইলবাসী এবং সমগ্র এলাকাবাসী এই তাকে গ্রহণ করার জন্য আমরা অপেক্ষায় আছি। তারেক রহমানের এই সফরকে ঐতিহাসিক বলছেন নেতাকর্মীরা। ভাসানীর মাজার স্থল ছাড়াও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 60 কিলোমিটার অংশ জুড়ে অগণিত নেতাকর্মী ও সাধারণ উপস্থিতি সামাল দিতে নেওয়া হচ্ছে প্রস্তুতি। এটা আসলে আমাদের সৌভাগ্য যে তিনি প্রথম টাঙ্গাইলে তিনি পদার্পণ করবেন। সেক্ষেত্রে আমরা ইতিমধ্যেই টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আমাদের ঐতিহ্যবাহী মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর এই মাজার জিয়ারত করতে উনি প্রথম আসবেন। টাঙ্গাইলবাসী খুবই আনন্দিত। 11 জানুয়ারি দুপুরের দিকে টাঙ্গাইলে উপস্থিত হওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এখন টাঙ্গাইল। চট্টগ্রামের রাউজানে সাম্প্রতিক হত্যাকাণ্ড সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। বিকেলে চট্টগ্রাম নগরীর নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিএনপি ও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা রাউজানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তিনি বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে রাউজানের শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হলেও আওয়ামী লীগের বি টিম হিসেবে পরিচিত একটি চিহ্নিত গোষ্ঠী ধারাবাহিকভাবে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে। তিনি আরও অভিযোগ করে বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র প্রবেশ করছে। এ বিষয়ে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। আসন্ন নির্বাচন প্রসঙ্গে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, বিএনপি যাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেবে তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে। দলের পক্ষ থেকে আগামী 20 তারিখের মধ্যে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে বলে তিনি আনুষ্ঠানিকভাবে জানতে পেরেছেন। যদি ছত্রছায়া না থাকে তাহলে কি তারা বিচরণ করতে পারে? তারা অবাধে ঘোরাফেরা করতে পারে? এবং বিএনপির ছত্রছায়া তো শুধু না, প্রশাসনিক ছত্রছায়াও আমার বলতে হবে। যেটা আপনাদের বলেছি, বাস্তবে আমাকে এটা আনঅফিসিয়ালি জানানো হয়েছে, অফিসিয়ালি জানানো হবে 20 তারিখে। কুমিল্লায় নারী ভোটার প্রায় অর্ধেক। দেশ ও সমাজ পরিবর্তনে অংশীদারিত্ব চান তারা। সংখ্যায় শক্ত অবস্থান থাকলেও নির্বাচনের মাঠে সিদ্ধান্ত, প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনায় নারীর ভাবনা আসলে কতটা গুরুত্ব পাচ্ছে? কামরুল হাসানের ক্যামেরায় ও খালেদ সাইফুল্লাহর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। হাড় কাঁপানো শীতে কুমিল্লার নমশূদ্রপল্লীতে বাঁশ দিয়ে ব্যবহার্য সামগ্রী তৈরি করছেন রত্না, ছায়ারানী ও দীপালির মতো
গ্রামের নারীরা। কাঁচামালের দাম বাড়ায় রুটি রুজির উপায় নিয়ে শঙ্কিত তারা। নির্বাচন নিয়ে নানা আক্ষেপ থাকলেও প্রত্যাশারও কমতি নেই তাদের। তারা বিভিন্ন দিক থেকে সুবিধা বঞ্চিত, আবার তারা দেখা গেছে বিভিন্ন কার্যক্রমগুলোতে যখন তারা যুক্ত হচ্ছে, তারা সেই সকল সুযোগ সুবিধা বা সেই সকল প্রায়োরিটিটা পাচ্ছে না। গৃহস্থালী, কৃষি, কলকারখানা, শিক্ষা, হাসপাতাল, আইনাঙ্গন বা প্রশাসন সর্বত্রই নারীরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। নারীর নিরাপত্তা এবং নারীরা যাতে বৈষম্যের শিকার না হয়, সরকারের কাছে আমরা খাওয়াইবো, ফিন্দাইবো, সুন্দর করে চালাইবো। কুমিল্লায় মোট ৪৯,৩১,০০০ ভোটারের মাঝে নারী ভোটার ২৩,৯৫,০০০। তাই এবারের নির্বাচনে প্রার্থীদের জয়ের জন্য নিয়ামক শক্তি হতে পারে তাদের ভোট। এমন একটি পরিস্থিতি নিশ্চিত করবে যেখানে একজন নারী চাইলেই তার মনের ভাব প্রকাশ করতে পারবে, তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হবে। নারী পুরুষ ভেদাভেদ না করে মানুষ আমরা কিভাবে নিজেকে দিন দিন উন্নতি নিতে পারবো। নারীরা আজ আর চার দেয়ালেই সীমাবদ্ধ নন। তারা প্রশ্ন করেন, সিদ্ধান্ত চান, জবাবদিহিতা খোঁজেন। নারীরা পরিবর্তনের শক্তি। নির্বাচনী ইশতেহারে নারী বান্ধব পরিকল্পনা রাখতে হবে। নারীর শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ যেন তারা পায়, সেরকম জনবান্ধব প্রতিনিধি বর্তমানে নারীরা চাচ্ছেন। তাদের প্রত্যাশা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব পরিবর্তনের পথে হাঁটবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। ভোটের অঙ্কে নয়, নীতির কেন্দ্রে নারীদের ভাবনাকে স্থান দিবেন। সেই যাত্রায় অংশীজন হতে চায় কুমিল্লার নারীরাও। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। নারায়ণগঞ্জে জনসাধারণকে আগামী নির্বাচন ও গণভোট দিতে উদ্বুদ্ধ করতে সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন আয়োজিত এই সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা SM ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোজাম্মেল হক প্রধান। তিনি আশা প্রকাশ করেন, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে এবং হ্যাঁ অথবা না ভোট দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারে সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। এ সময় জেলা প্রশাসক রায়হান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, শিক্ষক ও স্থানীয় ভোটার সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন সেখানে। ধর্মঘট প্রত্যাহার হলেও এখনও কাটেনি সিলিন্ডার গ্যাসের সংকট। দোকানগুলোতে সিলিন্ডার থাকলেও বেশিরভাগই রয়েছে খালি। এছাড়া কিছু জায়গায় সিলিন্ডার পাওয়া গেলেও বিক্রি হচ্ছে বাড়তি দামে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বরিশালে দেখা দিয়েছে সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট। নগরীতে যেখানে প্রতি মাসে 12 কেজি সিলিন্ডারের চাহিদা থাকে 70 থেকে 80 হাজার, সেখানে এখন সরবরাহ অর্ধেকেরও কম। বরিশালের বাজারে 3টি কোম্পানির গ্যাসের সরবরাহ থাকলেও বাকি কোম্পানিগুলোর সরবরাহ পর্যাপ্ত নয়। যা মিলছে তাও কিনতে হচ্ছে বাড়তি দরে। কিছুদিন আগে গ্যাস কিনছি 1350 টাকা, ঠিক আছে, সেই 1350 টাকা গ্যাস এখন 1500 টাকা। আমরা যদি বাড়লে একসাথে বাড়বে, কমলে একসাথে কমবে। যে এক জায়গায় কমছে এক জায়গায় বাড়বে, এইটাই জিনিসগুলো তো হবে না। এটা তো আমাদের জনগণের তো ভোগান্তি। সরকারের 1306 টাকা, এই 1306 টাকা আমরা বিক্রি করতে পারতেছি না। আমরা চাহিদা মতো আমরা গ্যাস পাই না। 644 টাকাকে সিলিন্ডার ধরে, ওই সিলিন্ডার 7-8 দিন বসে থাকে, 8-10 দিন বসে ওখানে ড্যামারেজ দেওয়া লাগে। ময়মনসিংহেও সিলিন্ডার গ্যাসের সংকট কাটেনি। যাও 2-1 জায়গায় মিলছে, তাও বিক্রি হচ্ছে কোম্পানি নির্ধারিত মূল্যের চেয়ে 200 থেকে 300 টাকা বাড়তি দরে। গ্যাসের এমন সংকটে রান্নাবান্না নিয়ে ভোগান্তিতে মানুষ। খাবার হোটেলগুলোতেও প্রভাব ফেলছে গ্যাসের অপ্রতুলতা। কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়ানোর বিষয়ে পরিবেশকদের দুষছেন খুচরা ব্যবসায়ীরা। 1306 টাকা কোম্পানি রেট করছে, কিন্তু ডিস্ট্রিবিউটাররা নিতেছে আমাদের কাছে 1520 টাকা, 50 টাকা। এখন তো গ্যাসের সমস্যা, 2200-2500 টাকা, 2000 টাকা গ্যাস এরপর কিনে নিছি। এলপি গ্যাস সিলিন্ডারের সংকটে রাজশাহীও। বাড়তি দামেও সিলিন্ডার পাচ্ছেন না গ্রাহকরা। বিভিন্ন প্রতিষ্ঠানের ডিপো ও খুচরা দোকান খোলা থাকলেও বন্ধ রয়েছে বিক্রি। ফলে চরম দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে সরকারের শক্ত পদক্ষেপ চান ভুক্তভোগীরা। প্রত্যয় দাস, এখন। দেশের বিভিন্ন স্থানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI ও পুলিশের যৌথ অভিযানে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের 19 জনকে আটক করা হয়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায়
উত্তর সরবরাহের চেষ্টায় ডিজিটাল ডিভাইস সহ আটক করা হয় 6 জনকে। একটি পরীক্ষা কেন্দ্রের পাশের বাসা থেকে অসাধু উপায়ে উত্তরপত্র সংগ্রহের সময় ডিভাইস সহ তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ। নওগাঁয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের 2 জন মূল হোতা সহ 8 জনকে আটক করা হয়। সকাল 8:30টার দিকে শহরের নীলসাগর হোটেল এবং পোরশার রেস্ট হাউসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 11টি মোবাইল, নগদ 37,948 টাকা উদ্ধার করা হয়। এদিকে টাঙ্গাইলে প্রশ্নপত্র ফাঁস চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করে র্যাব। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাতে ঢাকায় প্রশ্নপত্র ফাঁস চক্রের একজনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রামে সিএনজি অটোরিকশা থামিয়ে স্বর্ণ দোকানের কর্মচারীদের কাছ থেকে 350 ভরি স্বর্ণ লুটের ঘটনায় পুলিশের সাবেক এক এএসআই সহ 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার 4 দিন পর দেশের বিভিন্ন স্থান থেকে ধরা হলো তাদের এবং উদ্ধার করা হয় 290 ভরি স্বর্ণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গেল রোববার চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় মোটরসাইকেলে এসে সিএনজি অটোরিকশার গতিরোধ করে 4 অস্ত্রধারী। ডিবি পরিচয়ে তল্লাশির নামে পিস্তল ও ছুরি দেখিয়ে লুটে নেয় 350 ভরি ওজনের 35টি স্বর্ণের বার, যার বাজার মূল্য প্রায় 7 কোটি টাকা। চট্টগ্রামের হাজারীগলির এক স্বর্ণের দোকানের 3 কর্মচারী শরীরের বিভিন্ন অংশে লুকিয়ে বহন করছিল এতগুলো স্বর্ণ। তাদের ভাষ্য, গলানোর উদ্দেশ্যেই এসব নিয়ে ঢাকায় যাওয়ার জন্য বাস কাউন্টারে যাচ্ছিলেন তারা। এ ঘটনায় মামলা হলে তদন্তে বেরিয়ে আসে পুলিশের চাকরিচ্যুত এক এএসআই এর নেতৃত্বে ঘটে ছিনতাইয়ের ঘটনা। তার সাথে ছিল আরও 3 সহযোগী। 6 মাস ধরে এই পরিকল্পনার অংশ ছিল পুলিশ সদস্যের স্ত্রী ও স্বর্ণের দোকানের এক কর্মচারীও। তাদের ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় 290 ভরি স্বর্ণ। আমরা জানি যে আসামিরা ঘটনা ঘটিয়ে সারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। আমরা এটা জানতে পেরে আমরা আমাদের প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে ট্র্যাক করেছি। চট্টগ্রাম শহর, ঢাকা শহর এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আমরা মোটামুটি 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। পুলিশের এই সাবেক সদস্যের বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকবার চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ ছিল। সবশেষ 2023 সালে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হয়ে চাকরিচ্যুত হন তিনি। এএসআই সুমন, সে আগে পুলিশের চাকরি করত। তার এই ধরনের অপরাধ কর্মকাণ্ডগুলো সে আগেও করেছে, যার কারণে বাংলাদেশ পুলিশ তাকে বিধি মোতাবেক তার চাকরিচ্যুত করেছে। এ ঘটনায় একসাথে এত স্বর্ণ বহন করে ঢাকায় নেওয়ার দাবিও প্রশ্নের জন্ম দিয়েছে। এসব স্বর্ণ বৈধ কিনা তা নিশ্চিতে পুলিশের তদন্ত অব্যাহত আছে। ফয়সাল করিম, এখন, চট্টগ্রাম। হবিগঞ্জের লাখাইয়ে সাবেক 2 ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। শুক্রবার বেলা 11টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নে এই সংঘর্ষ শুরু হয়। পুলিশ জানায়, জমি দখলকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য আলাল মিয়া ও শাহাবুদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় ঘণ্টাখানেক ধরে চলা এই সংঘর্ষে হিরাজ মিয়া নামে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া 1 জনের অবস্থা আশঙ্কাজনক হয় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন লাখাই থানার ওসি। শরীয়তপুরে জাজিরায় ককটেল বিস্ফোরণের ঘটনায় হাত বোমা তৈরির বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। শুক্রবার সকালে জাজিরায় মুলাই ব্যাপারীকান্তি গ্রামের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বসত ঘর থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া বিস্ফোরক দিয়ে শতাধিক ককটেল তৈরি করা সম্ভব। এর আগে বৃহস্পতিবার ভোর রাতে ওই বাড়িতে ককটেল তৈরির সময় হঠাৎ বিস্ফোরণে পুরো বসত বাড়িটি বিধ্বস্ত হয়ে যায়। এই ঘটনায় 2 যুবকের মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। বোমা বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 2 জনকে আটক করেছে পুলিশ। সপ্তমবারের মতো চট্টগ্রামে চলছে ব্যতিক্রমী বই বিনিময়
উৎসব। সকাল 10টা থেকে শুরু হওয়া এই উৎসব চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। নগরের জামাল খান মোড়ে ফুটপাতে 11টি স্টলে টেবিলে সাজানো হয়েছে বই। দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে স্টোরি টেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ। উৎসবে যে কেউ একটি বই রেখে পছন্দের অন্য একটি বই নিয়ে যেতে পারবেন বিনামূল্যে। এতে শিশু কিশোরদের সাথে একাত্ম হয়েছে অভিভাবকরাও। গল্প, উপন্যাস, জীবনী, কবিতা ও জুলাই গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের পাশাপাশি স্টলে আছে একাডেমিক বইও। দেশের স্বনামধন্য 12টি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ট্রাইসেন্স প্রকৌশল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও প্রকৌশল শিল্প খাতের উদ্যোক্তারা। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা প্রকৌশল খাতের বিদ্যমান সমস্যা ও তার বাস্তবভিত্তিক সমাধান উপস্থাপন করেন। উন্নত যন্ত্রপাতি, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, টেকসই নির্মাণ ও পরিবেশ সুরক্ষা নিয়ে বিভিন্ন ধারণাপত্র তুলে ধরেন অংশগ্রহণকারীরা। বিজ্ঞান ও প্রযুক্তি খাত এগিয়ে না গেলে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ, ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি ও বাণিজ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শিল্প খাতের উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তৈরি করে বলে মত প্রকাশ করেন বক্তারা। এ সময় প্রকৌশল শিক্ষায় আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং সিলেবাসকে যুগোপযোগী করার দাবি জানান সংশ্লিষ্টরা। এক টুকরো কাঠের নৌকা, এটাই শোবার ঘর, আবার এটাই রান্নাঘর। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই সংকীর্ণ নৌকার খোলেই কাটে মানবতা সম্প্রদায়ের শৈশব, কৈশোর আর বার্ধক্য। আধুনিক সভ্যতার আলো যখন শহর ছাড়িয়ে গ্রামে পৌঁছেছে, তখন এই মানুষগুলো আজও পড়ে আছেন সময়ের উল্টো স্রোতে। সেই অবহেলিত মানবতা জনগোষ্ঠীর জীবন সংগ্রাম নিয়ে সুজন আকনের প্রতিবেদন। নদীতে ভাসছে অনেকগুলো নৌকা, প্রত্যেকটি নৌকায় এক একটি পরিবার, যারা ভাসমান জেলে বা মান্তা নামে পরিচিত। মান্তা সম্প্রদায়ের জীবন মানেই জলের উপর ভেসে চলা এক নিরন্তর সংগ্রাম। জন্ম শৈশব থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত তাদের গোটা জীবন অতিবাহিত হয় নৌকার সংকীর্ণ পরিসরে। নদী তাদের ঘর, নদী তাদের জীবিকা। প্রজন্মের পর প্রজন্ম ধরে ঝুঁকি নিয়ে প্রতিকূল প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে আছে এই যাযাবর জনগোষ্ঠী। কেমন কাটছে তাদের জীবন? এই নানু ভাই নৌকায় থাকি, রান্দি বাড়ি খাই, ঘুমাই, মাছ বিক্রি করি। চেয়ারম্যান মেম্বার দ্বারা আছে দ্বারা চাইলে হারা জিনিস দেয় না, এজন্য মোরা নৌকা বসবাস করি। ম্যাগ তো হইলে মোরা ওই হতো ছোট খাল খালিতে হাইনিয়াতে থাকি। সরকারের তো চাই ঘর চাই, কেউ নড়ে দেয় না মগু। সন্তানদের লেখাপড়া শেখানোর গুরুত্বটা এখন বুঝতে পারেন এই সম্প্রদায়ের অভিভাবকরা, কিন্তু বাস্তবতা তাদের সেই মূল্যবোধকে গুরুত্বহীন করে তোলে। একটু বয়স হলেই সন্তানরাও মাছ ধরায় সাহায্য করে বাবা মাকে, ফলে আর স্কুলে যাওয়া হয়ে ওঠে না বেশিরভাগেরই। আমি আগে পড়তে পড়ি না। কেন পড়ো না? নৌকায় থাকি। লেখাপড়ার ইচ্ছে আছে, বোঝেন না, আজকের দিনে তো মনে করেন যে লেখাপড়ার ছাড়া মূল্য নাই মানুষের। শুধু মান্তা সম্প্রদায়ের শিশুরাই নয়, দেশের সব শিশুরই পড়ালেখার অধিকার রয়েছে। তাই সরকারের এ ব্যাপারে উদ্যোগী ও উপকূলীয় এলাকায় ভাসমান শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সচেতন মহলের। এই মান্তা সম্প্রদায়ে যেমন নানাভাবে বঞ্চনার শিকার হয়, মানে সকল অধিকারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে রাষ্ট্রকে আরও সচেতন হতে হবে বলে আমি মনে করি। ভাসমান অবস্থায় বা যারা এই ঝরে পড়া শিক্ষার্থীরা রয়েছে, তাদের জন্য যদি কোনো প্রকল্প থাকে, তাদের জন্য যদি কোনো উদ্যোগ থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় যে এই শিশুরা আসলে তারা শিক্ষা থেকে বঞ্চিত হবে না। ভাসমান এই সম্প্রদায় যুগ যুগ ধরে নদীর পাড়ে অবস্থান করে মাছ ধরে জীবিকা অর্জন করছে। নদী আর নৌকায় আবর্তিত এই বিচিত্র জীবনযুদ্ধে তারা টিকে আছে প্রজন্মের পর প্রজন্ম। সুজন আকন, এখন, বরগুনা। গরু বা মহিষের ঘোরানো ঘানিতে সরিষা ভেঙে যে তেল বের হয়, অনন্য তার ঘ্রাণ ও স্বাদ। কালের বিবর্তনে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল।
তবে এখনও এই ঐতিহ্য আঁকড়ে ধরে আছেন চাঁপাইনবাবগঞ্জের হাতে গোনা 2-1 উদ্যোক্তা। সীমিত লাভ আর কঠিন পরিশ্রম সত্ত্বেও তারা খাঁটি সরিষার তেল উৎপাদন চালিয়ে যাচ্ছেন শুধুমাত্র পূর্বপুরুষের পেশা ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার তাগিদে। সোহান মাহমুদের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। চোখ বাঁধা অবস্থায় গরু ধীরে ধীরে ঘুরছে, সারাদিন টানছে ঘানি, বের হচ্ছে ফোঁটা ফোঁটা তেল। বাড়ির মহিলারা সংসারের অন্যান্য কাজের ফাঁকে ঘানিতে সরিষা দিয়ে যাচ্ছেন। সারাদিন ঘানি ঘুরিয়ে উৎপাদন করছেন খাঁটি সরিষার তেল। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের বাসিন্দা শ্রী মানিক সাহা প্রায় ৩৫ বছর ধরে গরুর ঘোরানো ঘানিতে ভাঙা খাঁটি সরিষার তেল উৎপাদন করে আসছেন। ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে তার ঘানির কাজ। আমার বাপ দাদারা চলে গেছে, এখন আমি ৩৫ বছর থেকে আমি তার ঐতিহ্য ধরে রেখেছি এবং আমি যতদিন বাঁচবো আমি এটার উপরে থাকবো। তেল বিক্রি করতে যাই, তেলটা লাগিয়ে দিই, গরুকে খাইতে দিই, ঘানি তুলি। এই ঘানিতে ভাঙা তেল গ্রামীণ সংস্কৃতি ও জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। তবে আধুনিক প্রযুক্তি, বিদ্যুৎ চালিত মিল এবং বাজারে সহজলভ্য পরিশোধিত তেলের আগ্রাসনে হারিয়েছে ঘানির তেলের বাজার। সরকারি পৃষ্ঠপোষকতা, আধুনিক বিপণন ব্যবস্থা এবং নতুন প্রজন্মের আগ্রহের অভাবে এই শিল্প টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। কিছু কিছু লোক যারা বুঝে একবারে খাঁটি সরিষার তেল নিতে চায়, তারা এখানে আসে। ধামা মাথায় করে তেল বিক্রি করে বেড়াতাম। বিল বসার জন্য আমরা ঘানটা উঠিয়ে দিচ্ছি, এখন ঘান আর চলছে না, তেলের দাম তো বেশি, এটা ঘানে মিলের দাম কম পাচ্ছে। ব্যবসায়ী নেতারা বলছেন তেলের ঐতিহ্য টিকিয়ে রাখতে আধুনিক বিপণন ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে ঘানি ভাঙা খাঁটি সরিষার তেলের কারখানা সংশ্লিষ্টদের স্বল্প মুনাফায় ঋণ দেওয়ার আশ্বাস দিলেন বিসিক কর্মকর্তা। মেশিনে যারা ব্যবহার করবে, কিন্তু ঘানির তেলের উপর নির্ভরশীল করে এখনো যেসব আমাদের ব্যবসায়ীরা এই ঘানি ভিত্তিক তেল উৎপাদন করে তাদেরকে সহায়তা করে এই ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা অনুরোধ করছি। এই কাজের সাথে যারা জড়িত আছে তাদেরকে প্রশিক্ষণ প্রদান, ঋণ সহায়তা প্রদান এবং বিভিন্ন ধরনের বিনিয়োগ উত্তর যে পরামর্শগুলো বিসিক দিয়ে থাকে। বাজারে সাধারণ সরিষার তেল 200 টাকা কেজি বিক্রি হলেও ঘানিতে ভাঙা খাঁটি সরিষার তেল বিক্রি হচ্ছে 400 টাকায়। এখন চাঁপাইনবাবগঞ্জ। সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের ঢল নেমেছে কক্সবাজারে। প্রায় 60 থেকে 70 ভাগের বেশি ভাড়া হয়ে গেছে হোটেল, রিসোর্ট, গেস্ট হাউসের কক্ষ। এতে পুরোপুরি চাঙ্গা সামগ্রিক পর্যটন খাত। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মন্তোষ পেতক্য। মন্তোষ, সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল কেমন দেখতে পাচ্ছেন? এবং একই সাথে জানতে চাই, এই যে প্রায় 60 থেকে 70 ভাগের বেশি ভাড়া হয়ে গেছে হোটেল, রিসোর্টগুলো, এখানে আসলে পর্যটকদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা? গত কয়েকদিন ধরে এবং রাত থেকে ভোর পর্যন্ত আসলে বেশ ঠান্ডা অনুভূতি রয়েছে এবং এরকম একটি সময় আসলে সাপ্তাহিক ছুটির দিন ঘিরে ব্যাপক পর্যটকের সমাগম কক্সবাজারে হয়েছে। আমরা দেখছি যে সকাল থেকে সৈকতে উপচে পড়া ভিড় রয়েছে এবং ঠিক এই মুহূর্তের কথাও যদি বলি, এখন সৈকত কেন্দ্রিক যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, আমরা আছি সুগন্ধা পয়েন্টে। এই পয়েন্টে কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যারা পর্যটন পণ্য বিক্রি করেন পর্যটকদের মাঝে। সেই সব ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে মানুষের আনাগোনা বেশ রয়েছে এবং এই কারণে ব্যবসা বাণিজ্য কিন্তু এখানকার চাঙ্গা রয়েছে বলা যায়। এবং এই যে বিপুল পর্যটক সমাগম, এটিকে ঘিরে কিন্তু এখানকার স্থানীয় ব্যবসা বাণিজ্য যেমন চাঙ্গা রয়েছে, তেমনি এখানে যেসব হোটেল, রিসোর্ট কিংবা রেস্তোরাঁ রয়েছে সবখানেই কিন্তু একটা স্বস্তি, একটা উৎসব মুখরতা আসলে বিরাজ করছে। আমরা হোটেল মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন এই মুহূর্তে 60 থেকে 70% বেশি কক্ষ কক্সবাজারের অধিকাংশ হোটেল, রিসোর্টে বুকিং রয়েছে। 5 শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্ট হাউস এখানে রয়েছে এবং সবখানেই একেবারে ভরপুর একটা পরিস্থিতি বলে তারা আমাদেরকে জানিয়েছে। একইভাবে এখানে যেসব পর্যটক নির্ভর যেসব ব্যবসা প্রতিষ্ঠান, সেই সব ব্যবসা প্রতিষ্ঠানে যেমন উৎসব মুখরতা বেড়েছে, তেমনি এখানে যে পরিবহন খাত রয়েছে, অর্থাৎ পর্যটনকে ঘিরে যেসব ব্যবসা বাণিজ্য যেসব খাত রয়েছে সবগুলো কিন্তু চাঙ্গা রয়েছে। এখানে কক্সবাজার সৈকত ছাড়াও অন্যান্য যে দর্শনীয় স্থান, মহেশখালী দ্বীপের আদিরাত মন্দির কিংবা রেপ সড়কের যেসব দর্শনীয় স্থানগুলো রয়েছে সব আনাগোনা বাড়ার কারণে কিন্তু সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তাদের উৎসব মুখরতা কিংবা তাদের যে স্বস্তি সেটির কথা আমাদের জানিয়েছেন। রাত্রি এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ।
কক্সবাজারে নেমেছে পর্যটকদের ঢল। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মন্তোষ পেতজ্ঞ। সবুজ চা বাগানের ভেতরে দৃষ্টিনন্দন লেক, সেখানে ফুটে আছে প্রকৃতির অনন্য উপহার হাজারো লাল শাপলা। এর মোহনীয় রূপ উপভোগ করতে প্রতিদিনই শীতের সকালেও কুয়াশা ভেদ করে ছুটে আসেন হাজারো দর্শনার্থী। হবিগঞ্জ থেকে আরো জানাচ্ছেন কাজল সরকার। চারপাশ জুড়ে সবুজ চা বাগান, উঁচু নিচু টিলার বুক চিরে নেমে এসেছে একটি দীর্ঘ জলাভূমি। সেই জলেই হাজারো লাল শাপলার হাসি। নয়নাভিরাম এই দৃশ্যের দেখা মিলবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওয়ান্দি চা বাগানে। স্থানীয়রা যার নাম দিয়েছেন লাল শাপলা বিল। ফুটে থাকা অসংখ্য শাপলার সুবাস ছড়ায় শীতের সকালে। শিশির ভেজা লাল পাপড়িতে সূর্যের আলো পড়তেই যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে প্রকৃতি। এর অনন্য সৌন্দর্য দেখতে দেশের নানা প্রান্ত থেকে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। দর্শনার্থী ও স্থানীয়রা বলছেন, প্রাকৃতিক সৌন্দর্যের টানে শত শত মানুষ ছুটে আসলেও নানান কারণে নষ্ট হচ্ছে এখানকার প্রকৃতি। কুয়াশার মধ্যে শাপলা বিল প্লাস পাশাপাশি যে বাগান আছে, চা বাগানগুলো, চা বাগানের সৌন্দর্য আমরা জানি যে চা বাগানের সৌন্দর্য অনেক। এই পরিবেশটা খুব সুন্দর লাগছে, এজন্য আমরা আসলাম দেখার জন্য। চারপাশে চায়ের বাগান, মাঝখানে শাপলা বিল, দেখতে সৌন্দর্য। এখানে সবচেয়ে সংকটময় দাঁড়াইছে, গত বছর প্রচুর শাপলা ছিল, মানে পর্যটকও প্রচুর মানুষ ছিল, কিন্তু এই বছরে দেখা গেছে যে শাপলা তুলনামূলক কম, অনেক কম। মানুষের তুলে তুলে নিয়ে যেতেছে। যারা এই ফুল বিক্রি হয় জীবিকা অর্জন করে, তারা বাহির থেকে ফুল আনতো, আর ফুল যদি নাই থাকে তো মানুষ আসবে না। সৌন্দর্য রাখার জন্য ফুলগুলা থাকা দরকার। উপজেলা প্রশাসন বলছে, লেকের সৌন্দর্য ধরে রাখতে ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে একটি নিরাপত্তার বিষয় নিয়ে কিছু প্রশ্ন এসেছে, পর্যটকরা সেই জায়গায় যে নির্বিঘ্নে যেতে পারেন, আমরা সেই বিষয়টা অ্যাড্রেস করার চেষ্টা করছি। মানব সৃষ্ট কারণে যদি শাপলা বিল ধ্বংস হয়ে থাকে, আমরা অবশ্যই সেটাকে প্রতিহত করার চেষ্টা করব। আমরা আশা করব যে পর্যটকরা যারা যাবেন তারা উপভোগ করবেন। প্রকৃতির এই সৌন্দর্য রক্ষায় শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়, সচেতন হতে হবে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের, এমনটাই বলছেন প্রকৃতিপ্রেমীরা। এখন হবিগঞ্জ। দর্শক, শেষ করছি এখন জনপদে, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার। পাবনার দুটি আসনে নির্বাচন স্থগিত নিয়ে ইসি মাসুদের দাবি সঠিক নয় বলছে জনসংযোগ দপ্তর। অ্যাটর্নি জেনারেলের সাথে ইসি সচিবের বৈঠক। আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে তৎপর সরকার, ময়মনসিংহে প্রেস সচিব। ঘন কুয়াশায় কুমিল্লা, চট্টগ্রাম, মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঝরল 10 প্রাণ, আহত কমপক্ষে 35, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রামে 350 ভরি স্বর্ণ লুটের 4 দিন পর পুলিশের চাকরিচ্যুত এএসআই সহ 6 জনকে গ্রেপ্তার। এবং ধর্মঘট প্রত্যাহার হলেও এখনো কাটেনি এলপি গ্যাসের সংকট, কিছু জায়গায় মিললেও বাড়তি দামেই কিনতে হচ্ছে সিলিন্ডার। আর এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।